আসসালামু আলাইকুম। একটা খুব সাধারণ খুবই পরিচিত একটা দৃশ্য দিয়ে আজকের আলোচনাটা শুরু করা যাক। ধরুন কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে বসা হয়েছে, কিন্তু মস্তিষ্ক ভাবছে একসাথে 10টা ভিন্ন জিনিস নিয়ে। এটা তো প্রায়ই হয়। ঠিক সেই মুহূর্তে ফোনের একটা নোটিফিকেশন এলো, ব্যাস 15 মিনিটের গভীর মনোযোগ এক মুহূর্তেই শেষ। আর দিন শেষে দেখা যায় শরীরটা ক্লান্ত, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। একদম। তো এই যে মনোযোগ দিতে না পারা, এটা কি আমাদের কোনো ব্যক্তিগত ব্যর্থতা, নাকি আমাদের চারপাশের এই ডিজিটাল পরিবেশটাই এমন? প্রশ্নটা খুবই জরুরি। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে আজকের এই বিশদ আলোচনা। আমাদের হাতে আছে ড্যানিয়েল গোলম্যানের লেখা একটা প্রভাবশালী বই, ফোকাস, দ্য হিডেন ড্রাইভার অফ এক্সেলেন্সের একটা সারসংক্ষেপ। ঠিক। আর আমাদের আজকের লক্ষ্য হলো এটা বোঝা যে এই ডিজিটাল যুগে কেন ফোকাস বা মনোযোগ দেবার ক্ষমতা আমাদের সবচেয়ে মূল্যবান একটা সম্পদ হয়ে উঠেছে। আর এই আলোচনাটা বিশেষভাবে আকর্ষণীয় কারণ গোলম্যান এখানে মনোযোগকে শুধু একটা কাজে লেগে থাকার ক্ষমতা হিসেবে দেখেননি। তাই কিভাবে দেখেছেন তিনি? তিনি বলছেন ফোকাস হলো একটা ত্রিভুজাকার শক্তির মতো, যার 3টে বাহু আছে। বাহ, ত্রিভুজাকার শক্তি! হ্যাঁ, আর এই 3টি বাহু বুঝতে পারলেই মনোযোগের আসল শক্তিটা উপলব্ধি করা সম্ভব। আমরা আসলে নিজেদের ভেতর থেকে শুরু করে গোটা বিশ্বকে বোঝার একটা সফরে বেরোব। দারুণ! বিষয়টা তো বেশ আকর্ষণীয় লাগছে। তাহলে চলুন এই সফরের প্রথম ধাপে যাওয়া যাক। গোলম্যানের এই ট্রিপল ফোকাসের প্রথম স্তরটা কি? প্রথম স্তরটা হলো ইনার ফোকাস, মানে ভেতরের মনোযোগ। আত্মসচেতনতা, তাই তো? একদম। সহজ কথায় নিজের ভেতরের অনুভূতি, চিন্তা আর স্বজ্ঞা বা গাট ফিলিং বুঝতে পারা। কিন্তু এখানে একটা চমকপ্রদ ব্যাপার আছে। কি রকম? গোলম্যান তার গবেষণায় দেখেছেন সফল সিইওদের মধ্যে সাধারণ কর্মীদের চেয়ে এই আত্মসচেতনতা অনেক বেশি থাকে। এটা তো আসলেই অবাক করার মতো। এর কারণ কি? তারা কি নিজেদের অনুভূতিকে বেশি পাত্তা দেন? ঠিক তাই। কারণ তারা বোঝেন যে তাদের গাট ফিলিং কোনো ভাষা অনুভূতি নয়। তাহলে কি? এটা আসলে তাদের অবচেতন মনে হাজারো তথ্য বিশ্লেষণের একটা ফল। তাই যখন তাদের মন বলে যে এই চুক্তিটা ঠিক লাগছে না, এর পেছনে যথেষ্ট ডেটা ভিত্তিক কারণ থাকে, যা হয়তো সচেতন মন ধরতে পারছে না। এক্স্যাক্টলি। ইনার ফোকাস তাদের সেই সূক্ষ্ম সংকেতটা ধরতে সাহায্য করে। এটা অনেকটা নিজের শরীরের কথা শোনার মতো, কখন আপনি ক্লান্ত, কখন বিশ্রাম দরকার, এই সব। তার মানে এটা শুধু নিজের মনকে বোঝার ব্যাপার নয়, বরং সেই বোঝাপড়াকে কাজে লাগিয়ে আরও ভালো সিদ্ধান্ত নেয়ার একটা উপায়। হ্যাঁ। কিন্তু আমাদের তো সারাদিন এত বাহ্যিক কোলাহলের মধ্যে থাকতে হয়। ফোনের নোটিফিকেশন, ইমেল, মিটিং, এই সব কিছুর ভিড়ে নিজের ভেতরের আওয়াজটা শুনবো কি করে? এখানেই তো আসল চ্যালেঞ্জটা। আপনি একদম মূল সমস্যায় হাত দিয়েছেন, আর এটাই আমাদের আলোচনার পরবর্তী ধাপে নিয়ে যায়। মনোযোগের শত্রু। হ্যাঁ, ডিস্ট্র্যাকশন। গোলম্যান 2 ধরনের মনোযোগ বিক্ষেপের কথা বলেছেন। প্রথমটা হলো সেন্সরি ডিস্ট্র্যাকশন, মানে হঠাৎ কোনো জোরে শব্দ বা ফোনের স্ক্রিন জ্বলে ওঠা। এগুলোকে তো নিয়ন্ত্রণ করা যায়, ফোনটা সাইলেন্ট করে বা অন্য ঘরে রেখে। হ্যাঁ, যায়। কিন্তু দ্বিতীয়টা, মানে ইমোশনাল ডিস্ট্র্যাকশন, আমার মনে হয় আরও অনেক বেশি ভয়ঙ্কর। অনেক বেশি? যেমন ধরুন মনের ভেতরের কোনো অস্থিরতা, দুশ্চিন্তা বা অতীতে ঘটে যাওয়া কোনো খারাপ ঘটনা বারবার মনে পড়া। ঠিক। বাইরের শব্দ তো থামানো যায়, কিন্তু মনের ভেতরের এই কোলাহল থামানো তো প্রায় অসম্ভব। শতভাগ সত্যি। আমি নিজের অভিজ্ঞতা থেকে একটা উদাহরণ দিই। বলুন। একবার একটা খুব গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশনের আগে আমার এক সহকর্মীর সাথে বেশ বড়সড় একটা ঝগড়া হলো। আচ্ছা। পরের দিন প্রেজেন্টেশন দেওয়ার সময় আমি লক্ষ্য করলাম আমার মনোযোগ বারবার সেই ঝগড়ার দিকেই চলে যাচ্ছে। আমি কি বলছি, দর্শক কি ভাবছে, সেদিকে মন দিতেই পারছিলাম না। তখন বুঝতে পারলেন ভেতরের শত্রু কতটা শক্তিশালী? একদম। এই ইমোশনাল ডিস্ট্র্যাকশন আমাদের মানসিক শক্তিকে ভেতর থেকে একেবারে শুষে নেয়। এই অভিজ্ঞতাটা খুব পরিচিত লাগছে। তার মানে নিজের ভেতরের জগৎটা শান্ত না থাকলে বাইরের দুনিয়ায় মনোযোগ দেওয়া প্রায় অসম্ভব। আচ্ছা, ইনার ফোকাস তো বোঝা গেল, কিন্তু গোলম্যানের ত্রিভুজের দ্বিতীয় বাহুটা কি? দ্বিতীয় বাহুটি হল আদার ফোকাস, মানে অন্যদের ওপর মনোযোগ। সহমর্মিতা? হ্যাঁ, এর মূল ভিত্তি হল এমপ্যাথি বা সহমর্মিতা। যখন আমরা নিজেদের ভেতরের কোলাহল কিছুটা শান্ত করতে পারি, তখনই আমরা অন্যদের কথা শোনার মতো মানসিক অবস্থায় আসি। আদার ফোকাস মানে কি শুধু শোনা? না,
শুধু শোনা নয়, বরং তার না বলা কথাগুলোও বুঝতে পারা। একটা উদাহরণ দিলে বিষয়টা আরও পরিষ্কার হবে। না বলা কথা বলতে ঠিক কি বোঝাচ্ছেন? ধরুন, আপনার একজন বন্ধুকে খুব চিন্তিত দেখাচ্ছে। আপনি জিজ্ঞেস করলেন, সব ঠিক আছে তো? সে হয়তো বলল, হ্যাঁ, সব ঠিক আছে। হ্যাঁ, হয়তো জোর করে হেসে বলল, কিন্তু তার গলার স্বর, চোখের চাহনি আর শারীরিক ভঙ্গি অন্য কথা বলছে। সেই না বলা কষ্টটা বা উদ্বেগটা বুঝতে পারা। সেটাই হলো আদা ফোকাস। এটা হলো মানুষের আবেগের স্তরে গিয়ে যোগাযোগ স্থাপন করা। একজন ভালো নেতা বা একজন ভালো বন্ধু হওয়ার জন্য এই গুণটা অপরিহার্য। কারণ মানুষ চায় তাদের কথা কেউ শুনুক এবং বুঝুক। ঠিক। তার মানে ইনার ফোকাস আমাদের নিজেদের বুঝতে সাহায্য করে, আর আদা ফোকাস আমাদের অন্যদের সাথে গভীর সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। বেশ, তাহলে ত্রিভুজের তৃতীয় এবং শেষ বাহুটা কি? নিশ্চয়ই এটা আরও বড় কোনো প্রেক্ষাপট নিয়ে। একদম। তৃতীয় বাহুটি হলো আউট অফ ফোকাস। বাইরের জগৎ? হ্যাঁ, এটা হলো আমাদের চারপাশের বড় জগৎটাকে, মানে সিস্টেম বা ব্যবস্থাগুলোকে বোঝার ক্ষমতা। যেমন একটা সমাজ কিভাবে কাজ করে, ভবিষ্যতের অর্থনৈতিক বা প্রযুক্তিগত ধারা কোন দিকে যাচ্ছে, জলবায়ুর প্রভাব আমাদের জীবনে কিভাবে পড়তে পারে, এই সব বড় চিত্র দেখতে পারার ক্ষমতাই হলো আউট অফ ফোকাস। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসছে, এই আউট অফ ফোকাস কি সাধারণ মানুষের জন্য একটু বেশি কঠিন বা অপ্রয়োজনীয় নয়? মানে এটা শুধু বড় বড় কোম্পানির সিইও বা নীতি নির্ধারকদের কাজ? হ্যাঁ, আমার তো তাই মনে হয়। একজন সাধারণ কর্মচারী বা ছাত্রছাত্রী বৈশ্বিক অর্থনৈতিক ধারা নিয়ে মাথা ঘামাবে কেন? এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আপাতদৃষ্টিতে তাই মনে হতে পারে, কিন্তু একটু গভীরভাবে ভাবলে আমরা দেখব এটা আমাদের সবার জন্যই জরুরি। কিভাবে? যেমন ধরুন, আপনি হয়তো খেয়াল করছেন যে গত কয়েক মাস ধরে আপনার পছন্দের কিছু জিনিস দোকানে পাওয়া যাচ্ছে না, বা সেগুলোর দাম বেড়ে গেছে। ঠিক। এর কারণটা বুঝতে হলে আপনাকে সাপ্লাই চেন বা আন্তর্জাতিক রাজনীতির মতো বড় সিস্টেমগুলোর দিকে তাকাতে হবে। এটাই আউটার ফোকাস। আচ্ছা, বুঝলাম। অথবা কোন ধরনের চাকরির বাজার ভবিষ্যতে বাড়বে আর কোনটা সংকুচিত হবে, এটা বুঝতে পারলেও কিন্তু একজন ছাত্র তার ক্যারিয়ার নিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে। ঠিক। আউটার ফোকাস আমাদের শুধু দর্শক বানিয়ে রাখে না, বরং পরিবর্তনশীল পৃথিবীর সাথে নিজেদের খাপ খাইয়ে নিতে সাহায্য করে। একদম। দারুণ ব্যাখ্যা। তার মানে এই 3 ধরনের ফোকাস, ইনার, আদার এবং আউটার, একসাথে কাজ করে আমাদের একটা সম্পূর্ণ দৃষ্টি দেয়। কিন্তু এই সব কিছুর মূলে তো সেই একটাই জিনিস, মনোযোগ দেওয়ার ক্ষমতা। অবশ্যই। বইয়ের সারাংশে লেখক মনোযোগকে শরীরের পেশির সাথে তুলনা করেছেন। এই ধারণাটা আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, অ্যাটেনশন মাসল বা মনোযোগের পেশি, এই তুলনাটা খুবই শক্তিশালী। কেন? কারণ এটা মনোযোগকে একটা জন্মগত প্রতিভা হিসেবে না দেখে একটা অর্জনযোগ্য দক্ষতা হিসেবে উপস্থাপন করে। তার মানে অনুশীলনের মাধ্যমে যে কেউ তার মনোযোগ দেওয়ার ক্ষমতা বাড়াতে পারে। ঠিক। আমাদের মস্তিষ্ক অনেকটা জঙ্গলের রাস্তার মতো। যে রাস্তায় আমরা বারবার হাঁটি সেটা চওড়া ও মসৃণ হয়ে যায়, আর যে রাস্তা ব্যবহার করি না সেটাতে ঘাস জন্মে হারিয়ে যায়। ঠিক তাই। আমরা যখন বারবার এক বিষয় থেকে আরেক বিষয়ে লাফিয়ে বেড়াই, তখন আমাদের মস্তিষ্কে বিক্ষিপ্ত থাকা রাস্তাটাই চওড়া হয়ে যায়। তাহলে এই পেশিকে শক্তিশালী করার উপায় কি? বিশেষ করে যখন আমাদের মনোযোগ ভাঙার জন্য চারদিকে এত আয়োজন। এই সমস্যার সমাধান হিসেবে গোলম্যান ফ্লো স্টেট এর কথা বলেছেন। ফ্লো স্টেট এটা কি? এটা হলো মনোযোগের সর্বোচ্চ স্তর। এমন একটা মানসিক অবস্থা যখন কোনো ব্যক্তি একটা কাজে এতটাই মগ্ন হয়ে যায় যে তার সময় বা পারিপার্শ্বিক জগতের কোনো খেয়াল থাকে না। মানে কাজে পুরোপুরি ডুবে যাওয়া। হ্যাঁ, একজন শিল্পী যখন ছবি আঁকেন বা একজন প্রোগ্রামার যখন কোড লেখেন, তারা ঘন্টার পর ঘন্টা এই অবস্থায় থাকতে পারেন। এই অবস্থায় আমাদের কর্মক্ষমতা এবং সৃজনশীলতা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। কিন্তু এর প্রধান শর্ত হল মাল্টিটাস্কিং পুরোপুরি ত্যাগ করা। ঠিক। মাল্টিটাস্কিং এর ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন? আমরা তো প্রায় গর্ব করে বলি যে আমরা মাল্টিটাস্কিংয়ে খুব ভালো। আসলে এটা একটা বড় ভ্রম। তাই নাকি? হ্যাঁ, আমাদের মস্তিষ্ক গঠনগতভাবে একবারে একটাই কাজ করতে পারে। যখন আমরা ভাবি যে আমরা একসাথে একাধিক কাজ করছি, আসলে আমরা খুব দ্রুত এক কাজ থেকে আরেক কাজে মনোযোগ সরাচ্ছি। বিজ্ঞানীরা একে বলেন টাস্ক সুইচিং। ঠিক। আর এই প্রক্রিয়াটা আমাদের মস্তিষ্কের জন্য খুবই ক্লান্তিকর এবং অদক্ষ। প্রতিবার কাজ বদলানোর সময় আমাদের মানসিক শক্তির একটা অংশ খরচ হয়ে যায়।
তাই দিন শেষে মনে হয় অনেক কাজ করেছি কিন্তু কিছুই ঠিকভাবে শেষ হয়নি। একদম। ফ্লো স্টেট হলো এর ঠিক বিপরীত। মনোযোগ একটা মাত্র লক্ষ্যের দিকে সম্পূর্ণ নিবদ্ধ থাকে। তাহলে এই ফ্লো স্টেটে পৌঁছানোর ব্যায়ামটা কি? কিভাবে আমরা আমাদের অ্যাটেনশন মাসলকে ট্রেনিং দেব? সারসংক্ষিপ্তিতে মাইন্ডফুলনেস মেডিটেশনের কথা বলা হয়েছে। কিন্তু আজকাল তো এই শব্দটা এত বেশি ব্যবহৃত হয় যে এর আসল অর্থই অনেকে হারিয়ে ফেলেন। কেউ ভাবেন এটা খুব আধ্যাত্মিক কিছু, আবার কেউ ভাবেন এটা নিছকই একটা নতুন ট্রেন্ড। আপনার আশঙ্কাটা অমূলক নয়। মাইন্ডফুলনেসকে ঘিরে একটা বিশাল বাণিজ্যিক জগৎ তৈরি হয়েছে, এটা সত্যি। কিন্তু এর মূল বৈজ্ঞানিক ভিত্তিটা খুবই সহজ এবং শক্তিশালী। এর সবচেয়ে সাধারণ অনুশীলনটি হল প্রতিদিন মাত্র কয়েক মিনিট স্থির হয়ে বসে নিজের শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ দেয়া। আর মন যখনই অন্য কোনো চিন্তায় চলে যাবে, আর সেটা যাবেই, তখন বকাবকি না করে বা হতাশ না হয়ে আলতো করে তাকে আবার শ্বাস-প্রশ্বাসের দিকে ফিরিয়ে আনা। আমি নিজে যখন এটা চেষ্টা করেছি, প্রথম কয়েকদিন মনকে এক জায়গায় আনাটাই সবচেয়ে কঠিন মনে হয়েছিল। মনে হচ্ছিল আমার মাথায় যেন একদল বানর লাফালাফি করছে। এটা কি স্বাভাবিক? একেবারে স্বাভাবিক। এটাই তো অনুশীলন। আচ্ছা। প্রতিবার যখন আপনি মনকে ফিরিয়ে আনছেন, আপনি আসলে আপনার মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্সকে, যেটা আমাদের মনোযোগ আর সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, তাকে শক্তিশালী করছেন। এটা জিমে গিয়ে ডাম্বল তোলার মতোই। একদম। প্রথম কষ্ট হবে, কিন্তু নিয়মিত করলে আপনার মনোযোগের পেশি শক্তিশালী হবে। এই সহজ অনুশীলনটি আমাদের মস্তিষ্কের সার্কিটকে নতুন করে সাজাতে বা রিওয়ায়ার করতে পারে, যা একাগ্রতা বহুগুণ বাড়িয়ে তোলে। হ্যাঁ, এবং এটা শুধু বাহ্যিক ডিস্ট্র্যাকশনই নয়, আমাদের ভেতরের আবেগজনিত বিক্ষেপ নিয়ন্ত্রণেরও একটা দারুণ উপায়। এটা আমাদের শেখায় যে আমরা আমাদের চিন্তাকে কন্ট্রোল করব, চিন্তা যেন আমাদের কন্ট্রোল না করে ফেলে। তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি দাঁড়ালো? জীবনের সাফল্য বা উৎকর্ষতা কেবল মেধা বা প্রতিভার উপর নির্ভর করে না। না, একেবারেই না। এটি অনেকাংশে নির্ভর করে একজন মানুষ কতটা গভীর মনোযোগ দেওয়ার ক্ষমতা রাখে তার ওপর। গোলম্যানের মতে এই ফোকাসই হল সেই অদৃশ্য চালিকা শক্তি যা সাধারণ এবং অসাধারণের মধ্যে মূল পার্থক্য তৈরি করে। আর ইনার, আদার এবং আউটার, এই 3 ধরনের ফোকাসের সমন্বয়ে আমাদের ব্যক্তিগত, সামাজিক এবং পেশাগত জীবনে পূর্ণতা এনে দিতে পারে। ঠিক। একদম। এই আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার, যে ব্যক্তিগত অনুশীলনের মাধ্যমে মনোযোগ বাড়ানো সম্ভব। আমরা মনোযোগকে একটি পেশির মতো শক্তিশালী করতে পারি। হ্যাঁ, তবে শেষে একটি গভীর প্রশ্ন থেকে যায়। কি প্রশ্ন? চারপাশের প্রযুক্তি আর কর্মপরিবেশ যখন আমাদের মনোযোগ ভাঙার জন্যই ডিজাইন করা হয়েছে, যেমন ধরুন সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম, যা আমাদের স্ক্রিনে আটকে রাখার জন্য তৈরি, অথবা অফিসের ওপেন প্ল্যান ডিজাইন, যেখানে নিরবচ্ছিন্ন মনোযোগ প্রায় অসম্ভব। ঠিক। তখন প্রশ্ন হলো, গভীর মনোযোগ অর্জন করা কি শুধুই একজন ব্যক্তির একক প্রচেষ্টা আর ইচ্ছাশক্তির উপর নির্ভর করে? এটাই আসল প্রশ্ন। এর দায়টা কি শুধু ব্যক্তির, নাকি এর জন্য আমাদের ব্যবহৃত ডিজিটাল টুলস এবং সিস্টেমগুলোকেও নতুন করে সাজানোর কথা সম্মিলিতভাবে ভাবা উচিত? এই প্রশ্নটা আজকের আলোচনার শেষে আমাদের সবার ভাবনার জন্য রইল।